এসআইআর এর পর ভোটার তালিকা প্রকাশ হয়েছে এবং তারপরই কমিশনের তৎপরতা বেড়েছে। জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে কমিশনের বৈঠক হয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। সেখানে জেলা শাসকদের জানিয়ে দিয়েছে কমিশন যে 9ই মার্চ রাজ্যে ফুল বেঞ্চ আসতে পারে। আগামী সপ্তাহেই অর্থাৎ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, কি জানালো এই বিষয়ে কমিশন? তার মানে কি 9ই মার্চ কমিশনের ফুল বেঞ্চ আসলে তখনই ভোট ঘোষণা? দেখো, আগামী সপ্তাহেই কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে, তেমনটাই জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের বৈঠকে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের টিম। এখনো এই বৈঠক চলছে বিধানসভা ভোটের প্রস্তুতিকে কেন্দ্র করে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, সম্ভবত 9ই মার্চই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় আসতে চলেছে এবং তারা কলকাতায় এসে জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের মুখ্য সচিবের সঙ্গেও বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন এবং এই বৈঠকের পরই অর্থাৎ কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের পরই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হতে পারে। কমিশনের যে ফুল বেঞ্চ আসবে আগামী সপ্তাহে, তার জন্য ইতিমধ্যেই জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ আজকের বৈঠকে দিয়ে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। সঙ্গে থাকো সোমরাজ। ভোটের নিরাপত্তা বাহিনী নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সঠিকভাবে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের নির্দেশ, কি নির্দেশ দিল এই নিয়ে কমিশন? সোমরাজ রয়েছে। সোমরাজ, দেখো, আজকে যখন বৈঠক চলছে জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে, সেই বৈঠকে প্রথমত কেন্দ্রীয় বাহিনীকে যাতে যথেষ্টভাবে ব্যবহার করা হয় তা নিয়ে জেলা শাসক, পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের টিম। বিশেষত বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে প্রয়োজনে ব্যবহার করতে হবে এবং ঠিকভাবে ব্যবহার করতে হবে, জেলা শাসক, পুলিশ সুপারদের এই নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী যে গাড়িতে করে মুভমেন্ট করবে সেই গাড়িগুলিতে জিপিএস ট্র্যাকার লাগাতে হবে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী গতিবিধির উপর নজর রাখতে চায় জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী যখন মুভমেন্ট করবে সেই গাড়িগুলিতে যাতে জিপিএস ট্র্যাকার লাগানো হয় সেই নির্দেশও এদিনের বৈঠকে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। পাশাপাশি প্রত্যেকটি বুথে ওয়েব কাস্টিং হবে ভোট চলাকালীন সময়, সেই জন্য প্রত্যেকটি বুথে যাতে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ সংযোগ নিয়ে কোনো রকম সমস্যা বা অভিযোগ না ওঠে সেই নির্দেশও এদিন কমিশনের উচ্চ পর্যায়ের টিম দিয়েছে বিভিন্ন জেলা শাসক, পুলিশ সুপারদের। অর্থাৎ বিভিন্ন জেলা জুড়ে জুড়ে অর্থাৎ বিভিন্ন জেলা ধরে ধরে এখন পর্যালোচনা করছে জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের টিম। এখনো সেই বৈঠক চলছে। বেশ, অনেক ধন্যবাদ সোমরাজ। यह परिवर्तन का एक संकल्प है, इस परिवर्तन का यह संदेश है। साथियों, आज बंगाल की धरती पुकार रही है, अब टीएमसी का अत्याचार नहीं चलेगा। भारतीय जनता पार्टी आनी चाहिए और टीएमसी पश्चिमी बंगाल से जानी चाहिए, यह पश्चिमी बंगाल पुकार रहा है। अब टीएमसी का अत्याचार नहीं चलेगा और मैं भारतीय जनता पार्टी का कार्यकर्ता होने के नाते पश्चिमी बंगाल की जनता को विश्वास दिलाकर जाना चाहता हूं। बहनों भाइयों, मैं देखूंगा, हमारी सरकार देखेगी पश्चिमी बंगाल की कौन मां का लाल है जो किसी के ऊपर जुल्म और अत्याचार ढाएगा, कौन किसी मां बहन के साथ कोई छेड़छाड़ करने की जरूरत करेगा। यदि किसी ने यह जरूरत की बहनों भाइयों तो उसकी खाट खड़ी कर दी जाएगी। ऐसी सरकार होगी हमारी भारतीय जनता पार्टी की। पश्चिमी बंगाल में भ्रष्टाचार का बोलबाला है, जहां जाइए वहां भ्रष्टाचार की लोग शिकायत करते हैं, जहां जाइए लोग भय और हिंसा के मारे सहमे हुए हैं। लेकिन आज मैं देखता हूं उनके अंदर ऐसा उत्साह है कि अब लोगों के अंदर विश्वास यह पैदा हो गया है कि अब तो ममता जी जाने वाली हैं और भारतीय जनता पार्टी आने वाली है। यह पक्का भरोसा और विश्वास मैंने देखा है और मैं आज कहकर जा रहा हूं, मेरे बहनों भाइयों, परिवर्तन होकर रहेगा। और यदि परिवर्तन बंगाल में होगा, आप भारतीय जनता पार्टी की दूसरे राज्यों की सरकारों को जाकर देख लीजिए। जहां जहां हमारी भारतीय जनता पार्टी की सरकार है, तेजी से वहां पर विकास हुआ है। जिस दिन पश्चिमी बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बन जाएगी, मैं यकीन दिलाना चाहता हूं, यहां विकास भी होगा और बंगाल की प्रगति भी होगी। दुनिया की कोई ताकत इसे रोक नहीं सकती है। मैं आपसे पूछना चाहता हूं, आपको विकास चाहिए कि नहीं चाहिए? जरा हाथ उठाकर बतलाइए।
यहां के बेरोजगार नौजवानों को रोजगार चाहिए कि नहीं चाहिए? टीएमसी के भ्रष्टाचार से आपको मुक्ति चाहिए कि नहीं चाहिए? कट मनी और सिंडिकेट राज समाप्त होना चाहिए कि नहीं होना चाहिए? तुष्टीकरण की राजनीति समाप्त होनी चाहिए कि नहीं होनी चाहिए? बंगाल में शांति, सुरक्षा और सुशासन चाहिए कि नहीं चाहिए? अगर यह सब चाहिए तो मेरे बहनों भाइयों, अब इस बंगाल की धरती से टीएमसी की सरकार जानी चाहिए और भारतीय जनता पार्टी की सरकार आनी चाहिए। और मैं आज आपको बतलाना चाहता हूं, हमारा जो लंबा राजनीतिक अनुभव है, जनता की नब्ज को भी मैं पहचानता हूं। बहनों भाइयों, मैं आज कहकर जा रहा हूं, अब दुनिया की कोई ताकत पश्चिमी बंगाल में टीएमसी को जाने से अब रोक नहीं सकती है और भारतीय जनता पार्टी को आने से भी यहां रोक नहीं सकती है, मैं आपको यकीन दिलाता हूं। आज पूरा बंगाल चाहता है, पूरा बंगाल चाहता है, आमरा परिवर्तन चाहिए, आमरा परिवर्तन चाहिए। कैसा परिवर्तन? ऐसा परिवर्तन जिसमें राज्य में सुशासन हो, ऐसा परिवर्तन ताकि राज्य का विकास हो, ऐसा परिवर्तन कि जनता के अंदर एक सुरक्षा का विश्वास भी हो, ऐसा परिवर्तन चाहिए। मेरे बहनों भाइयों, गुरुदेव रविंद्रनाथ टैगोर ने ऐसे भारत का सपना देखा था जहां पर इंसान डर से न जिए, जहां इंसान भय के साथ न जिए। এরা এবং মাকসাদ দোল উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতাজি রোডে দোল উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপন রায়। এর আগে কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ৩৫০০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে নেতাজি ইন্ডোরে দোল উৎসবে মমতা। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, দেখো, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন পূর্ত দপ্তরের তরফ থেকে রাস্তা তৈরি করা হচ্ছিল। অবশেষে কল্যাণী এক্সপ্রেসওয়ের যে সম্পূর্ণ অংশ, যেটা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে সংযোগস্থল থেকে একেবারে বড় জাগুলি পর্যন্ত, সেইটি অংশের উদ্বোধন করলেন এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়। 4 লেন এবং কিছু জায়গাতে 6 লেনের এই রাস্তায় এর ফলে সহজেই এয়ারপোর্ট থেকে এমস পর্যন্ত পৌঁছতে পারা যাবে। এছাড়া পুরাতন যে 34 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের অংশ মধ্যমগ্রাম বারাসাত এই অংশ এড়িয়ে সরাসরি একদম এয়ারপোর্ট থেকেই রাস্তা ধরে চলে যেতে পারা যাবে এবং এতে সময় অনেকটা কম লাগবে এবং যেভাবে রাস্তা তৈরি করা হয়েছে সেটা একদম আধুনিক মানে, সেই রাস্তার উদ্বোধন তিনি করলেন। এর পাশাপাশি যারা এসআইআর এর চলাকালীন যাদের মৃত্যুর ঘটনা ঘটেছিল, বিভিন্ন জায়গা থেকে যাদের অভিযোগ উঠেছিল যে এসআইআর এর কারণে তারা মারা গিয়েছেন, ভয় পেয়ে আতঙ্কে তারা মারা গিয়েছেন, তাদেরকে তাদের পরিবারের সদস্যদের হাতে এদিনকে চাকরির যে নিয়োগপত্র তাও এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন। আজকে রাজ্যের তরফ থেকে দোলযাত্রা এবং হোলির উৎসব করা হচ্ছে নেতাজি স্টেডিয়ামে। সেখানেই এই নিয়োগপত্র তুলে দেওয়ার পাশাপাশি একাধিক প্রকল্পের এবং শিলান্যাস করছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকো আবির। দোল উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতাজি ইন্ডোরে দোল উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ৩৫০০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প উদ্বোধন করেন তিনি এবং এই মুহূর্তে দোল উৎসবে এসআইআর এই মৃতদের পরিবারের একজনকে চাকরি, হোমগার্ডের চাকরি নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে এই ঐতিহাসিক দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ৩৫০০ কোটি টাকা খরচা করে আন্তর্জাতিক মানের এই সেতু তৈরি করা হলো, তুলে দেওয়া হলো এসআইআর প্রক্রিয়ার জন্য যে ৬১টি পরিবারের মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন তাদের, এবং ৬১ এবং আমরা এবার শুরু করছি আমাদের এই দোলযাত্রা হোলির মিলন উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই অনুরোধ, রক্তপাতহীন ভোটের আবেদনে মামলা হলো হাইকোর্টে। রক্তপাতহীন ভোটের আবেদনে জনস্বার্থ মামলা দায়ের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ, দ্রুত শুনানির আবেদনে ফের দৃষ্টি আকর্ষণের পরামর্শ। কথা বলবো অর্ণব আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণব, এই মামলার বিষয়বস্তু কি হলো আজ আদালতে?
দেখো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দৃষ্টি আকর্ষণ করে যা বলা হয়েছে, 2021 সালে যে বিধানসভা ভোট রাজ্যবাসী রেখেছিল, সেখান থেকে কিছুটা হলেও শিক্ষা নিয়ে যাতে সেই ঘটনার কোনো পুনরাবৃত্তি ভোট পর্বে বা ভোট মেটার পর ভোট পরবর্তী পর্বে না হয়, সেটাকেই এনশিওর করা এই জনস্বার্থ মামলার মূল উদ্দেশ্য। মামলাকারীদের আইনজীবী দীপায়ন বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন যে যাতে কোনো রকম রক্ত না ঝরে বিধানসভা ভোটে, সেটাকে সুনিশ্চিত করা, পর্যাপ্ত পরিমাণে যাতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী স্পর্শকাতর অতি স্পর্শকাতর বুথে মোতায়েন থাকে, যাতে কোনোভাবেই হানাহানি বা হিংসা বা সেটা লিঙ্গ বর্ণ বা জাতিগতভাবে কোনো সমস্যা তৈরি করতে না পারে, সেটাকেও সুনিশ্চিত করা এই মামলার অন্যতম কাজ। 2021 পর অনেকেই ঘর ছাড়া হন বিধানসভা ভোটের পর, অবশ্যই রাজনৈতিক কর্মী ছাড়া, যে রাজনৈতিক দলেরই হোক না কেন, সেই ঘটনাটা যাতে পুনরাবৃত্তি না ঘটে, তাই এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তবে শুনানি কবে হবে, জরুরি ভিত্তিতে শুনানি চাওয়া হয়েছিল, যেহেতু কালকে অর্থাৎ দোল বা এই ছুটি রয়েছে মামলা দায়েরের পর, সেক্ষেত্রে আগামী 5 তারিখ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জরুরি শুনানির আবেদন করাবে এবং প্রধান বিচারপতি যেমনটা জানাবেন, মূল বিষয় কোনোভাবেই যাতে রক্ত না ধরে বিধানসভা ভোটকে সামনে রেখে এটাকে সুনিশ্চিত করাই এই জনস্বার্থ মামলার মূল উদ্দেশ্য। ধন্যবাদ অর্ণব। দেগঙ্গা থানার সামনে বিস্ফোরণের তীব্রতায় প্যাথ ল্যাবের কাঁচ ভেঙে যায়, জানলার কাঁচ ভেঙে যায়। টাকি রোডের পাশে বিস্ফোরণ, আবর্জনার স্তূপে বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। আরো জানবো, কথা বলবো। জিয়াউল আলম আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে, কথা বলবো জিয়াউলের সঙ্গে। এবং এই বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আবর্জনার স্তূপে বিস্ফোরণ বলে দাবি প্রত্যক্ষদর্শীর। দমকলের একটা ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দেগঙ্গায় থানার সামনে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্যাথ ল্যাবের জানলার কাঁচ ভেঙে যায়। কি বলছেন স্থানীয়রা, শুনবো। হঠাৎ একটা বাইরে বিকট আওয়াজ হলো, বোমা ফাটার মতন আওয়াজ হলো, কাঁচ আমাদের ওখানে কাঁচ ভেঙে গেল। আমরা গিয়ে বাইরে দিকে তাকিয়ে দেখলাম যে বাইরে দিকে ধুলো হয়ে গিয়েছে আর বারোদের গন্ধ, যার সাথে আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই বোমা ফেটেছে। কিন্তু ওই জায়গাটায় ধোয়া গেছিল, এটুকু আমরা জানতে পেরেছি যে বোমা ব্লাস্ট হয়েছে। এই কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি থেকে বিস্ফোরণ আর কি জানা যাচ্ছে? আবর্জনার স্তূপে কি ছিল? দেখো, একেবারে ঠিক দুপুরবেলা দেগঙ্গার ঠিক থানার উল্টো সাইডে অর্থাৎ টাকি রোডের ধারেই সেখানে বিকট আওয়াজ, এবং সেই আওয়াজের একেবারে ছিন্ন ভিন্ন অবস্থায় একাধিক বাড়ির কাঁচ ভেঙে যায় এবং একাধিক দোকানেও কাঁচ ভেঙে যায়। ফলে যেভাবে বিকট আওয়াজ, কিভাবে এই বিস্ফোরণ হচ্ছে এখনো স্পষ্ট নয়, কিন্তু যেটা পুলিশ সূত্রে খবর যে একেবারে থানার উল্টো সাইডে একটি আবর্জনার জায়গা ছিল, সেখানে হঠাৎই সেখানে বিকট আওয়াজ হয় এবং সেই আওয়াজে একেবারে আওয়াজ এতটাই তীব্রতা ছিল, কয়েক কিলোমিটার পর্যন্ত এই আওয়াজ পাওয়া যায়। কিন্তু কি থেকে এই বিস্ফোরণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে বোমা স্কোয়াডের সদস্যরা এসেছেন, ফায়ার ব্রিগেড এসেছেন, যেহেতু আগুন ধরে যায় বিকট বিস্ফোরণের ফলে কি থেকে ব্লাস্ট হয়েছে এখনো স্পষ্ট নয়। কিন্তু এলাকার সাথে জানা যাচ্ছে হয়তো কোনো দাহ্য পদার্থ বা কোনো বোমা মজুদ ছিল এই দাহ্য পদার্থ বা অর্থাৎ এই বিস্ফোরণ আবর্জনার মধ্যে, ফলে সেখান থেকেই এই বিস্ফোরণ হয়েছে। কিন্তু কি থেকে এই বিস্ফোরণ এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে কিন্তু এই একেবারে ছিন্ন হয় একাধিক দোকান, কিন্তু কাঁচ এবং ওষুধের দোকান থেকে শুরু করে থানার জানালার কাঁচ, সেগুলোও কিন্তু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়। কিন্তু কি থেকে এই বিস্ফোরণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু বিকট আওয়াজে পুরো কেঁপে ওঠে এই থানা চত্বর এলাকা। সেখান থেকে এই বিকট আওয়াজ প্রায় কয়েক কিলোমিটার দূরেও কিন্তু আওয়াজ পায়, এমনটাও কিন্তু এলাকার মানুষ জানাচ্ছেন। পুলিশ কি বলছে জিয়াউল? পুলিশ কি বলছে? দেখো, পুলিশ সূত্রে যেমনটি খবর, পুলিশ যেটা জানেন যে একেবারে যেহেতু থানার সামনে, সেখানে বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা। কিন্তু কি থেকে বিস্ফোরণ হচ্ছে তাও কিন্তু স্পষ্ট নয়। পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে যে ওখানে আবর্জনার জায়গা, সেই আবর্জনা থেকেই এই বিস্ফোরণ হয়। কিন্তু সেখানে বোমা মজুদ বিস্ফোরণ এই মুহূর্তে তদন্ত চলছে। পেনশনভোগীদের ক্যাশলেস চিকিৎসার ঘোষণা। চিকিৎসায় 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাবেন পেনশনভোগীরা। জটিল চিকিৎসায় 2 লক্ষের বেশি খরচেও সুবিধা পাবেন। আরো ডিটেলে জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ।
দেখো, রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে 2 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা সীমা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 2 লক্ষ টাকার বেশিও ক্যাশলেস চিকিৎসা করতে পারবেন পেনশনভোগী এবং তাদের পরিবারের সদস্যরা। এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সমস্ত বেসরকারি হাসপাতালগুলি রাজ্য সরকারের স্বীকৃত অর্থাৎ এমপ্যানেলডের তালিকায় রয়েছে, সেই হাসপাতালগুলি থেকেই এই বাড়তি ক্যাশলেস খরচের সুবিধা পাওয়া যাবে। হাসপাতালগুলিকে 10 দিনের চিকিৎসার খরচের আনুমানিক হিসেব জমা দিতে হবে এবং সেক্ষেত্রে তারপরে সেই 10 দিনের আনুমানিক খরচ জমা দেওয়ার পর রাজ্যের যে মেডিকেল সেল তার 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেবে এবং যদি তা সময় মতো সিদ্ধান্ত না হয় তাহলে 75% ক্লেম স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ কার্যকর হয়ে যাবে। পেনশনভোগী বা যারা পেনশনভোগীদের পরিবারের সদস্য রয়েছেন তাদের জন্য এই নির্দেশ কার্যকর করা হয়েছে। রাজ্য সরকারের তরফে 2 লক্ষ টাকার ক্যাশলেস পরিষেবা ছিল, কিন্তু 2 লক্ষ টাকার বেশি এবার ক্যাশলেস পরিষেবা দেওয়া হবে পেনশনভোগী এবং তার পরিবারের সদস্যদের। এক্ষেত্রে 2 লক্ষ টাকার বেশি যে ক্যাশলেস পরিষেবা দেওয়া হবে সেটির ক্ষেত্রে কি কি পদক্ষেপ করতে হবে তাদের পরিবারের সদস্যদের এবং তার সঙ্গে হাসপাতালগুলিকে তা নিয়ে নির্দিষ্টভাবে নির্দেশিকা জারি করে দেওয়া হলো নবান্নের তরফে এবং বলা হয়েছে যে হাসপাতালগুলি যখনই হাসপাতালে ভর্তি হবে এবং 2 লক্ষ টাকার বেশি ক্যাশলেস পরিষেবা নিতে হবে তাহলে হাসপাতালগুলিকে 10 দিনের একটি হিসাব দিতে হবে এবং সেই হিসাব পাওয়ার 24 ঘন্টার মধ্যে তা কার্যকর করতে হবে রাজ্যের মেডিকেল সেলকে। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। ধন্যবাদ সোমরাজ। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল। এই হাসপাতালে এবার চালু হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, এখানে চালু হচ্ছে অত্যাধুনিক ক্রিটিক্যাল কেয়ার ব্লক। গত মাসে ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 23 কোটি টাকা খরচে এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হয়েছে বলে দাবি। এটা আমাদের কাছে একটা ভীষণ শুভ বার্তা এবং আলিপুরদুয়ার মানুষের চিকিৎসা পরিষেবা আরও উন্নত হবে, মানুষ পরিষেবা পাবে, এটা খুব খুশির খবর। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অন্যান্য পরিষেবা থাকলেও ছিল না ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। কাছেই জাতীয় সড়ক, রাজ্য সড়ক, ফলে দুর্ঘটনা লেগেই থাকতো। ক্রিটিক্যাল কেয়ারের জন্য যেতে হয় 150 কিলোমিটার দূরে উত্তরবঙ্গ মেডিকেলে। অনেক সময় রাস্তাতেই মৃত্যু হয়। এই সমস্যা এবার মিটতে চলেছে। এবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চালু হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক। 7 কোটি টাকা খরচে আনা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। রয়েছে মেল ফিমেল আলাদা 2টি বিভাগ। 3 মাসের মধ্যে এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক চালু হয়ে যাবে বলে আশাবাদী স্থানীয় প্রশাসন। সড়কের যে অ্যাক্সিডেন্টগুলো, আলিপুর জেলার যে অ্যাক্সিডেন্টগুলো এখন এই ট্রমা সেন্টারে ট্রিটমেন্টটা পাবে, যাতে রুগীগুলোর বাঁচার সম্ভাবনা বেশি থাকবে। এটা একটা বিরাট আমাদের আশা আমাদের বিরাট একটা সাকসেসফুলি বলা চলে। অ্যাকচুয়ালি নতুন যে সিসিবি ক্রিটিক্যাল কেয়ার ব্লক বিল্ডিংটা আমাদের 50 বেডের হসপিটাল, একটা 15 বেডের ইমার্জেন্সি বেড থাকবে 15টা, যেটা গ্রাউন্ড ফ্লোরে। 2 হচ্ছে এখানে নতুন করে 16 বেডের একটা সিসিউ থাকছে, সেটা শুধুমাত্র এই অ্যাক্সিডেন্ট পেশেন্ট বা ক্রিটিক্যাল পেশেন্ট যেগুলো হয় আর কি তাদের জন্য। আর একটা ওটি থাকছে, প্লাস 2টো ওয়ার্ড থাকছে। 31 বেড চলে গেল হচ্ছে ইমার্জেন্সি আর সিসিউ মিলে। বাকি 19খানা বেড যেটা থাকবে সেটা ওই মেল ওয়ার্ড একটা থাকবে 10 বেডের, যেটাকে বলা হয় স্টেপ ডাউন, আর ফিমেল থাকবে 9 বেডের। ভবনের পুরো পরিকাঠামোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন ভেতরে শেষ পর্যায়ে কাজ চলছে। এই কাজ শেষ হয়ে গেলেই আমাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালের নতুন পালক, নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ব্লক, যেটা পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত, মানে এক জায়গায় এক ছাতার তলায় এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ব্লকে এটা পাওয়া যায়। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।